পেছনে পো, সামনে পো, গাড়িতে ভোঁ। কই আমার তো এসব লাগে না। আমি তো গাড়িতে লাল লাইটও লাগাই না, নীল লাইটও লাগাই না, পো পো বাজাইও না, কারণ আমি সাধারণ মানুষের মতো থাকতে চাই। এমনি জিততে পারবে না। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগের বারও ভোট দেয়নি, এখনও কোর্টে কেস পেন্ডিং আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে ইলেক্টেড হওয়ার জন্য আমি এবারেও বলি, লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। আবার বলছে কাউন্টিংয়ে খেলা হবে। আমার কাছে সব এভিডেন্স আছে, ছেড়ে কথা বলবো না, সব কটাকে কোর্টে টানবো, আজ নয় কাল, এবং এর বিচার করে ছাড়বো, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে কি মনে হচ্ছে? কোথাও কি মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধিতা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের বিদায়ী ভাষণটাই যেন দিয়ে দিচ্ছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার ভোটের আগের দিন মনে পড়ছে যে নন্দীগ্রামে তিনি হেরেছিলেন ভোটে, তবে সেই হারটা তিনি আদালতে জয়ী হতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি চাইলে মুখে ঝামা ঘষে দিতে পারতেন, কিন্তু যেহেতু তিনি ভবানীপুরে জিতে গিয়েছিলেন সেই কারণে ঝামাটা ঘষেননি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে ভবানীপুরে যদি তার জয় না হতো, ভবানীপুরে যদি তিনি জিততে না পারতেন, তাহলে নন্দীগ্রামের কেসটার শেষ দেখে ছাড়তেন, যে কেস আজও আদালতে পড়ে রয়েছে। মানে 5 বছর পুরোপুরি কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত সেই নন্দীগ্রামের যে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়, সেই পরাজয়ের কেসের কোনো এভিডেন্স মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আদালতের সামনে তেমনভাবে দিতে পারেননি, যাতে আদালত শুভেন্দু অধিকারীর সেই যে নন্দীগ্রামে জয়, সেই জয়টাকে অবৈধ ঘোষণা করে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নাকি চাইলে মুখে ঝামা ঘষে দিতে পারতেন। কিন্তু উল্টো দিকে কি দেখা যাচ্ছে? উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী পাল্টা মুখে ঝামা ঘষে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার তো আর নন্দীগ্রামে দাঁড়ানোর সাহস পাননি, কিন্তু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করতে গিয়ে ভবানীপুরে দাঁড়িয়ে গেছেন। আর সেই ভবানীপুরে গতকাল রাতে প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে টের পেয়েছেন যে শুভেন্দু অধিকারী তলে তলে কিভাবে ভবানীপুরে উল্টো হাওয়া বইয়ে দিয়েছে। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে আরে, তার তো সমস্ত ভাষণ বিজেপিকে আক্রমণ করে হয়ে যাচ্ছে, মোদি শাহকে আক্রমণ করে হয়ে যাচ্ছে, এই গদ্দারটাকে নিয়ে তো তার কিছুই বলা হচ্ছে না, অথচ এই গদ্দার তো এবার ভবানীপুরেও চ্যালেঞ্জ দিয়ে বসে আছে। এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার লড়াইটা হচ্ছে। আর সেই লড়াইটাই এখন বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হলদিয়ায় গিয়ে তার পুরো ভাষণটাই শুভেন্দু অধিকারীর পরিবারকে গালাগাল দিতে কাটিয়ে দিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুভেন্দু অধিকারীর পরিবারে তো হাজার হাজার কোটি টাকা রয়েছে, শুভেন্দু অধিকারীর পরিবারে 2জন এমএলএ, 1জন এমপি রয়েছে, অথচ শুভেন্দু অধিকারী এই অভিষেক ব্যানার্জিকে টার্গেট করছে। মানে ওই যে পরিবারবাদ, তৃণমূলকে কোম্পানি বলা শুভেন্দু অধিকারীর, সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে, তার থেকেও বড় কথা মানুষ যে ব্যাপারটা খেয়েছে সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছেন। আর টের পাচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রচারের একেবারে শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে পড়লেন। মজার কথা হচ্ছে যে নন্দীগ্রামে তো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে পারেননি, এবার তিনি তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে সেই নন্দীগ্রাম মেদিনীপুরের দায়িত্বটাও দিয়ে দিলেন। অর্থাৎ আমি পারিনি, ভাইপো তো পারবে। মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবনের কলঙ্ক, সেই কলঙ্ক ধোয়ার কাজটা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে দিলেন। আর এই সব স্বীকারোক্তিতেই কোথাও যেন মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিদায়ী ভাষণ এবার দিতে শুরু করেছেন। আর সেই বিদায়ী ভাষণে শুভেন্দু অধিকারীর উপরেই, অধিকারী পরিবারের উপরেই তার যত রাগ গিয়ে পড়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার বড় বড় দাবিতে এটাও বলছেন যে এই যে হলদিয়ার ট্রাক, হলদিয়ার শিল্পাঞ্চল, সেই সব থেকে নাকি শুভেন্দু অধিকারীর পরিবার টাকা তোলে, আর সেসবের নাকি তথ্য প্রমাণ তার কাছে আছে।
কিন্তু কথা হচ্ছে যে সেই তথ্য প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন চেপে বসে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথম ক্ষমতায় এসছিলেন সেদিন থেকেই বলছেন যে তার কাছে নাকি সিপিএম এর বিরুদ্ধে নানান তথ্য প্রমাণ আছে, তার কাছে নাকি আরও নানান জনের নানান তথ্য প্রমাণ আছে, তার মুখ খুললে নাকি অনেক কিছুই বেরিয়ে পড়বে। কিন্তু আজ পর্যন্ত 15 বছর কেটে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই তথ্য প্রমাণের একটিও দিতে পারেননি। আর সত্যি সত্যিই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো সে ধরনের তথ্য প্রমাণ কারো বিরুদ্ধে থেকে থাকতো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই যদি থেকে থাকে, তার পরিবারের বিরুদ্ধেই যদি থেকে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেসব এখনো চেপে বসে থাকছেন কেন? শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একেবারে মা মাটি করে দিয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেসব চেপে বসে থাকার কথা বলছেন কেন? নাকি পুরোটাই ঢপ? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কিন্তু অধিকারী পরিবারের বিরুদ্ধে রীতিমতো বদলা নেওয়ার কথাও ঘোষণা করে দিলেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উল্টো হাওয়াটা টের পেয়ে গেছেন। বলতে বাধ্য হচ্ছেন যে পুলিশও আমার কথা শুনছে না, পুলিশ আমার হাতে নেই। আর সেই গায়ের ঝাল মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোট প্রচারের শেষ মুহূর্তে অধিকারী পরিবারের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উগলে দিলেন, বন্ধুরা দেখুন ভিডিও। এগরা পটাশপুর থেকে শুরু করে কন্টাই সাউথ নর্থ থেকে শুরু করে চণ্ডীপুর থেকে শুরু করে তমলুক থেকে শুরু করে মহিষাদল থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে এমনি জিততে পারবে না। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগের বারও ভোট দেয়নি, এখনো কোর্টে কেস পেন্ডিং আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে ইলেক্টেড হওয়ার জন্য এবারেও বলি, লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামেই 40 জন লোককে নোটিশ পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই 6 বছর তুমি কি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে? আজকে বলছো 1000 তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করতে হবে। বিজেপিকে আগে গ্রেপ্তার করুন, যারা ডাকাতি করেছে, যারা খুন করেছে, নিজের সিকিউরিটিকে হত্যা করেছে। আজকে ক্ষমতায় আছো তাই দুধে ভাতে আছো। 3 দিন আগে লোকসভায় মোদি সাহেব হেরেছেন, আগামী 26-এই মোদি সাহেবের পতন। তারপরে তুমি দুধে ভাতে থাকবে না বিচুটি ভাতে থাকবে, সেটা আমরা দেখিয়ে দেবো। আমি আপনাদের প্রচারের শেষ লগ্নে এসে বলে যাই, মিলিটারিও নিয়ে এসছে, যুদ্ধের সরঞ্জামও নিয়ে এসছে। পুলিশকে আমি কোনোদিন দেখিনি যে তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করে। এক পক্ষ হয়ে কাজ করছে। আমাদের সব অফিসারদের বদলে দিয়েছে, দিয়ে নিজের লোক নিয়ে এসছে। নিজের লোক খুঁজতে খুঁজতে উকুন বাঁচতে বাঁচতে তোমার মাথাটা খালি হয়ে যাবে, আর মাথাটা উকুনে ভর্তি হয়ে যাবে। তোমাকে ন্যাড়া হতে হবে এরপর। নন্দীগ্রামে আমার ওয়ার্কারও খুন করেছে। আমি এদের আজ নয়, দীর্ঘদিন ধরে চিনি। আগে কংগ্রেস করতো, তার আগে 3-4 বার হেরেছে। কংগ্রেসেও থাকাকালীন, তৃণমূলেও থাকাকালীন। তারপরে আমার দয়ায় আমি অনেক দিয়েছি এই পরিবারকে, আর পারবো না দিতে। এখনও বিজেপির সাহায্যে দুধে ভাতে আছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রেখেছে। কত টাকা তার কোনো ঠিক নেই। সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে দুরাচারী, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি এই সরকার, বিজেপি সরকার। বদলা নিতে হবে তো? কি মা বোনেরা, বদলা নিতে হবে? বলছে ভোটের আগে নাকি সেন্ট্রাল ফোর্স আপনাদের চেক করবে। মহিলাদের গায়ে ছেলেরা হাত দিতে পারে না। পোলিং বুথের সামনে নাকি 2 জন করে সেন্ট্রাল ফোর্স থাকবেন, তানারা নাকি চেক করবেন। কোনোদিন এসব নিয়ম ছিল না। আবার বলছে কাউন্টিংয়ে খেলা হবে। আমার কাছে সব এভিডেন্স আছে, ছেড়ে কথা বলবো না। সব কটাকে কোর্টে টানবো, আজ নয় কাল, এবং এর বিচার করে ছাড়বো। মাথায় রাখবেন। তুমি আজ দিল্লিতে ক্ষমতায় আছো, 20টা গাড়ি নিয়ে তোমরা ঘুরে বেড়াও। পেছনে
সামনে পো, গাড়িতে ভোঁ। কই আমার তো এসব লাগে না। আমি তো গাড়িতে লাল লাইটও লাগাই না, নীল লাইটও লাগাই না, পো পো বাজাইও না, কারণ আমি সাধারণ মানুষের মতো থাকতে চাই। তোমাদের এত অহংকার, এক ভাই এমপি, তুমি এমএলএ, আর এক ভাই এমএলএ, পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছো। আমাদের পরিবারে এমএলএ ইলেকশনে কেউ দাঁড়ায়নি আমি ছাড়া, এটা মাথায় রাখবেন। অভিষেককে রোজ গালাগালি দেয়, তুমি অভিষেককে লড়তে পারো না আর আমাকে লড়বে। আগামী দিন মিদনাপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি আপনাদের বলে গেলাম। আমি তো থাকবই, আর এই গদ্দারদের রাজনৈতিকভাবে উৎখাত করার দায়িত্ব আমাদের সবার। আমি হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রি সতর্কভাবে লক্ষ্য রাখি, যাতে কেউ কোনো অন্যায় করতে না পারে। কিন্তু এরা ক্ষমতায় আছে বলে টাকা তোলে, এদের টাকা তোলাও বন্ধ করে দেবো একদিন। শ্রমিকদের টাকা তুমি নেবে কেন? কত কষ্ট করে শ্রমিকরা তারা নিজেরা ইনকাম করে, কেন তুমি ইন্ডাস্ট্রির টাকা নেবে? কেন ট্রাকের প্রত্যেকটা ট্রাকের টাকা নেবে ভাই? দিল্লি থেকে এলো গাই, সাথে এলো জগাই মাধাই, নিয়ে এলো ইডি সিবিআই, আর আছে ইনকাম ট্যাক্স আর এনআইএ। কবে কোন দিন পটকা পড়েছিল, চলে এলো 400 জনকে নোটিশ দিল। আর একজন যে সিঙ্গুর দখল করেছিল, নন্দীগ্রাম দখল করতে চেয়েছিল, আমি দিইনি। মনে রাখবেন, তিনি অর্ডার দিচ্ছেন সবাইকে গ্যাজা কেস দাও। তুমি যত পারে গ্যাজা দিয়ে দাও, আগামী দিন দীঘা জগন্নাথ ধামের গজা দেব, খাজা দেব। আর বাংলার মা বোনেরা কত নাড়ু করতে পারে, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, খইয়ের নাড়ু, তিলের নাড়ু, মুরগির নাড়ু। আগামী তোমাদের বিচুটি পাতার নাড়ু খাইয়ে দেবো। বাংলায় বিচুটি পাতা জোগাড় করুন, আর তার সাথে একটু চুন মিশিয়ে দিন। ওই নাড়ু খেলে মুখটা সাদা ধপধপে হয়ে যাবে, আর ওই নাড়ু খেলে মুখটা পরিষ্কার হয়ে যাবে। এদের জন্য এটাই দরকার। ভোট দিতে না দিলে মনে রাখবেন, জগন্নাথ ধামে সোনার ঝাড়ুটা আমি কিনে দিয়েছি আমার থেকে। সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার আগে রাস্তা পরিষ্কার করে। খিলের ঝাড়ু রেখে দেবেন ভোট কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স বা এখানকার পুলিশ এখন আমার সাথে নেই। যদি আপনার পথ আটকায়, আপনি রাস্তা পরিষ্কার করতে করতে চলে যাবেন, আর আপনি মনে রাখবেন যে আপনাকে আপনার ভোট দিতে হবে। আর যদি কেউ আপনাদের ভোট আটকান, A to Z সবাইকে বলে যাচ্ছি, প্রশাসন নিরপেক্ষ কাজ করবে, এটাই আমি মনে করি। কারো কাছে টাকা নিয়ে, কারো কাছে প্রলোভন নিয়ে এক পক্ষ কাজ করবেন না দয়া করে। অন্যবার ছেড়ে দিলেও এবার ছাড়বো না, এটা মাথায় রাখুন। আমরা সবার নাম, সবার ঠিকানা, সবার ফোন নাম্বার রাখছি। ভয় নেই, গায়ে হাত দেব না, ভয় নেই, অন্য কিছু করব না। আইন আইনের পথে চলবে।